কখনই কি ভেবেছেন একটা মানুষের মধ্যে একাধিক সত্তা থাকতে পারে? যখন একজন মানুষ নিজেকেই আর চিনতে পারে না, তার মনে বাসা বাঁধে একাধিক ব্যক্তিত্ব, যেগুলো সম্পূর্ণ আলাদা, কখনো নিরীহ, কখনো ভয়ঙ্কর। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আধুনিক মানসিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম জটিল একটি বিষয়। এই রোগে আক্রান্ত মানুষ নিজের মধ্যেই ভিন্ন ভিন্ন অস্তিত্ব অনুভব করে, অনেক সময় যা পরিণত হয় এক ভয়ঙ্কর বিভীষিকায়। কিন্তু ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে এই মানসিক ব্যাধিকে ব্যাখ্যা করা হয়েছে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে। এক্সাম্পল হিসেবে 2005 সালের আলোচিত চলচ্চিত্র দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ বাস্তব এক ঘটনার উপর ভিত্তি করে নির্মিত, যেখানে প্রশ্ন উঠেছিল এমিলির অবস্থাটি কি মানসিক ব্যাধি নাকি সত্যিকারের শয়তানের কবল। তবে আজও থাকছে ইন্দোনেশিয়ার সত্য ঘটনা অবলম্বনে এক খ্রিস্টান ফ্যামিলির ঘটনা, যেখানে একজন স্কুল পড়ুয়া মেয়ের দেহের মধ্যে শয়তানের 7 জন দাসের অস্তিত্ব পাওয়া গেছে। বলছিলাম 2024 সালের শেষের দিকে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ার সত্য ঘটনা অবলম্বনে ডমিনিয়ন অফ ডার্কনেস মুভির কথা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তাছাড়া ঘটনা শুরু করা যাক। থমাস তার মা এবং বোনকে নিয়ে বাড়ির দিকে ফেরার পথে একটা ট্রাকের সাথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি থেকে ড্রাইভার নেমে এসে তাদের এই অবস্থায় দেখার পরেও সেখান থেকে সে পালিয়ে যায়। মধ্যরাতে এই নির্জন রোডে কোনো মানুষ নেই, বরং একটা গাড়ি অবধি নেই। থমাস কোনো মতে গাড়ি থেকে বের হয়। বাহিরে দেখতে পায় তার মায়ের নিথর দেহ নিচে পড়ে আছে। তার ছোট বোন দিয়ান্দ্রা এখনও নিঃশ্বাস নিচ্ছে, তবে কিছুক্ষণ পর সে মারা যাবে। হাতে বেশি সময় নেই। থমাস চোখ বন্ধ করে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। বোনের মুখে শেষ বাক্য শুনতে পায়, ভাইয়া আমার জন্য দোয়া করিস। সেই রাতটা থমাসের জীবনটাকে সম্পূর্ণরূপে বদলে দেয়। তার কোনো কাজে মন বসে না। এখন আর পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই। পেশায় থমাস একজন শিক্ষক। তাদেরই শহরের এক ক্যাথলিক চার্চে চাকরি করে। সব শিক্ষকরাই তাদের কাজে মগ্ন। তবে থমাস এখন আর এই চাকরি করতে চায় না। চার্চের প্রধানের সাথে দেখা হলে তাকে বলে দেয় আগামী সেমিস্টারের আগেই সে রিজাইন দিবে। কোনো মতেই এমন একজন ভালো টিচারকে হাতছাড়া করতে চায় না। সে তাকে যথেষ্ট জ্ঞান দেয়, তবে থমাস নিজের সিদ্ধান্তে অটল। অন্যদিকে চার্চে প্রেয়ার করতে আসে ডেনিস এবং মায়া। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসে। কিছুদিন পর তারা বিয়েও করতে চলেছে। তবে মায়ার আগের সংসারের একটা মেয়ে রয়েছে, নাম কায়লা। আজকে তার চার্চে আসার কথা ছিল। ডেনিস প্ল্যান করেছিল আজকে তার মেয়েকে সামনে রেখেই মায়াকে ওয়েডিং রিং পরাবে, তবে কায়লা অনুপস্থিত। কায়লা তার বান্ধবীর সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে। তার মা তাকে বারবার কল করে যাচ্ছে, তবে সে ফোনটা পিক করছে না। আসলে কায়লা তার মায়ের নতুন বয়ফ্রেন্ডকে একেবারে সহ্য করতে পারে না। তার কাছে মনে হয় ডেনিস তার মায়ের জন্য একেবারেই অযোগ্য। সবচেয়ে বড় কথা হচ্ছে কায়লা তার মায়ের পাশে অন্য কোনো পুরুষকে একেবারেই সহ্য করতে পারে না, কেননা সে তার বাবাকে অসম্ভব ভালোবাসে। কায়লার বাবা মারা গেছে আজ অনেক বছর হয়ে যাবে। সব ঘটনা শোনার পরে তার বান্ধবী প্রিন্সিলা তাকে জানায়, এক কাজ করি, তোর বাবার আত্মাকে ডাক দিলেই তো পারি। কায়লা এই বিষয়টাকে হাসি দিয়ে উড়িয়ে ফেলে। কিসব ফ্রিকদের মতো কথা বলছিস? এই যুগে এসেও এসবে মানুষ বিশ্বাস করে নাকি? প্রিন্সিলা বলে, আচ্ছা থাক, এইভাবে যদি না চাস তাহলে এক কাজ করতে পারি, টেনিসকে স্টক করতেই তো পারি। একটু খোঁজ নিয়ে দেখি যে সে আদৌ ভালো মানুষ কিনা। তখনই কায়লার ফোনে একটা নোটিফিকেশন আসে। হাতে রিং পরে তার মা তাকে একটা ফটো পাঠিয়েছে। ডেনিস তাকে এই রিংটা দিয়েছে। ফটোটা দেখে সেকেন্ডের মধ্যে তার মুড সুইং হয়ে যায়। সে তার বান্ধবী প্রিন্সিলার সাথে একমত হয়, চল বাবার আত্মাকে ডেকে আনি। আদৌ কি এটা কাজ করবে? মনে নানা প্রশ্ন, এবং সেই সাথেই রওনা দেয় তারা কবরস্থানের দিকে। যেতে যেতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত। কবরস্থানের সামনে এসে পৌঁছে গাড়িটা সেখানে থামায়। প্রিন্সিলা ব্যাগ থেকে একটা পুতুল বের করে। মনের ভেতরে কায়লার অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসলে এই পুতুলটা দিয়ে প্রিন্সিলা কী বা করবে? তাকে জিজ্ঞাসা করলে সে জানতে পারে এই পুতুলটা দিয়ে মৃত আত্মাদের ডেকে আনা যায়। কায়লা বলে, যদি বাবার আত্মার জায়গায় অন্য কোনো অশুভ আত্মা চলে আসে? প্রিন্সিলা তাকে ঠাট্টা করে জানায়, আসতে পারে, যদি কবরটা তোর বাবার না হয়ে অন্য কারো হয়। কথাটা শুনে কায়লার কিছুটা ভয় হয়, তবে প্রিন্সিলা তাকে আশ্বস্ত করে, আরে কোনো সমস্যা হবে না, ধুর চল তো, দেরি হয়ে যাচ্ছে, রাতে কখন বাড়িতে ফিরব। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কায়লা তার বাবার কবরটা খুঁজে বের করে।
এইবার তারা কবরস্থানে একটা গেম খেলবে। গেমটার নাম হচ্ছে জেলাংকুং। এ হলো এক অভিশপ্ত খেলা, যেখানে কাঠের পুতুলের মাধ্যমে আত্মাদের ডাকা হয়। এই খেলাটার কথা ইন্দোনেশিয়ার লোককথার মাঝেই শোনা যায়, তাছাড়া বাস্তবিক অর্থে কেউই বিশ্বাস করে না। কিন্তু শোনা গেছে একবার যদি তারা চলে আসে, ফিরিয়ে দেওয়া প্রায় অসম্ভব। পুতুলটাকে কবরস্থানে রেখে তারা দুজন মন্ত্রপাঠ করা শুরু করে। এক পর্যায়ে কায়লা জাদুটা চেক করার জন্য সে পুতুলটাকে প্রশ্ন করে এখানে কায়লা কে। এর উত্তরে পুতুলটা ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকায়। বুঝতে আর বাকি রইল না যে এটা তার বাবারই আত্মা। বেশি দেরি না করে কায়লা তার মনের কথাটা তার বাবাকে জানায়। সে বলে যেভাবেই হোক সেই লোকটাকে তার মায়ের কাছ থেকে যেন দূরে রাখে। কথাটা বলতেই আকাশ থেকে বাজ পড়া শুরু হয়। তৎক্ষণাৎ সেখানে গার্ড চলে আসে। এই, তোমরা এত রাতে এখানে কি করছো? প্রিন্সিলা বলে, আঙ্কেল কিছু না, আমার ফ্রেন্ড একটু তার বাবাকে মিস করছিল তো, এই কারণেই এখানে আসা। সমস্যা নেই, আমরা চলে যাচ্ছি এখনই। পুতুলটাকে কোনো মতে লুকিয়ে সেখান থেকে তারা দুজন কেটে পড়ে। গাড়িতে গিয়ে পৌঁছে কায়লা তার বান্ধবীকে জিজ্ঞাসা করে এটা কি আসলেও কাজ করবে। প্রিন্সিলা তাকে আশ্বস্ত করে, আরে তোর বাবা খুবই দয়ালু একজন মানুষ ছিল, সে অবশ্যই তোকে সাহায্য করবে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, দেখা যাক পরবর্তীতে কি হয়। তৎক্ষণাৎ গাড়ির লুকিং গ্লাসের মধ্যে নান্দের মতো সাদা কাপড় পরিহিত কোনো এক অবয়বকে দেখা যায়। তবে তারা দুজন বিষয়টাকে খেয়াল করতে পারেনি। কায়লা বাড়িতে গিয়ে পৌঁছালে দেখতে পায় তার মা তার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। টিভিটা বন্ধ করে সে তার রুমের দিকেই যেতে লাগছিল। হঠাৎ সে দেখতে পায় সিঁড়িতে তার মা দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করছে, মাত্র বাড়িতে ফিরলি? ভয়ে তার কলিজা কেঁপে ওঠে। পিছনে ফিরে তাকিয়ে দেখে তার মা সোফাতেই শুয়ে আছে। তবে সিঁড়ির ওখানে সে কাকে দেখল। তৎক্ষণাৎ তার রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। একটু পর কারো পায়ে হাঁটার শব্দ শুনতে পায় সে। হালকা করে দরজাটা খুললে সে দেখতে পায় তার মা তার রুমের দিকে আসছে। ভয়ে সে দরজাটা আবারও লাগিয়ে দেয়। এরপর প্রতিদিনের মতোই সে তার নিজের ডায়েরি লিখতে বসে পড়ে। সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে গেলে আড়ালে থেকে তার মায়ের ফোন আলাপ শুনতে পায়। রাতারাতি কী বা এমন হয়ে গেল, মায়ের সাথে ডেনিসের ঝগড়া হয়। ফোনে সে ডেনিসকে বলতে থাকে বিয়ের কথা যেন সে ভুলে যায়, তার সাথে সে বিয়ে করবে না। যা হয়েছে হয়ে গেছে, এই অবধিই সব শেষ। কথোপকথন শুনতে পেয়ে কায়লা তো একেবারে খুশিতে আছন এবং সে তার বাবাকে ধন্যবাদ জানায়। যাওয়ার পথে সেই পুতুলটাকে সে ডাস্টবিনে ফেলে দিয়ে যায়। কলেজে আসার পর তার থমাসের সাথে দেখা হয়। থমাসের ছোট বোন দিয়ান্দ্রা কায়লার খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল। সে থমাসকে গুড মর্নিং জানায়। তবে সে বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করতে পারে থমাস সবসময় আপসেট থাকে। কায়লা তাকে আশ্বস্ত করে বলে তার ছোট বোন কখনোই খুশি হবে না তাকে এইভাবে দেখতে। দিয়ান্দ্রা সবসময় চাইতো আপনি যেন খুশি থাকেন। এই বলে সে তার ক্লাসরুমে ফিরে যায়। নিত্যদিনের মতো আজও তার প্রিন্সিলার সাথে দেখা হয়। তবে প্রিন্সিলার শরীরটা আজ বেশি একটা ভালো না। খুশি মনে কায়লা তাকে বলতে থাকে, কালকের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, তাছাড়া তোকে দেখে কিছুটা অসুস্থ মনে হচ্ছে, কোনো কিছু হয়েছে নাকি? কায়লা তার ঘাড়ের মধ্যে একটা লালচে দাগ দেখতে পায়। প্রিন্সিলা তাকে বলছে আজ তার শরীরটা কেন জানি ভার লাগছে, মনে হচ্ছে আমার কাঁধে কেউ প্রচণ্ড প্রেশার দিচ্ছে। কলেজ শেষে যখন সে বাড়িতে গিয়ে পৌঁছায় দেখতে পায় ডেনিস তার বাড়িতে এসে উপস্থিত। বিষয়টা কায়লার কাছে একেবারে সহনীয় নয়। সে চুপচাপ কোনো কথা না বলে তার রুমে গিয়ে পৌঁছায়। মন খারাপ করে বাবার ফটোটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখ গিয়ে পড়ল মেঝেতে, তার ব্যাগের মধ্যে সেই পুতুলটা। তবে এটা এখানে কিভাবে আসলো? সকালবেলা কলেজে যাওয়ার আগে তো সে ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছিল। বিষয়টা তাকে অনেক ভাবায়। তৎক্ষণাৎ সে আবারও বাইরে গিয়ে পুতুলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। সেদিন রাতে বাহিরে প্রচণ্ড বৃষ্টি, একনাগাড়ে বজ্রপাত হয়েই যাচ্ছে। হঠাৎ আয়নার মধ্যে সাদা কাপড় পরিহিত এক অবয়বকে দেখা যায়। চারিপাশের পরিবেশটা গা ছমছমে। কায়লা তার নিজের রুমের মধ্যে কোনো এক অশুভ শক্তির আভাস পায়, যার ফলে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। চোখ দুটো মেললেই যখন সিলিংয়ের দিকে চোখ যায়, সেই সাদা কাপড় পরিহিত অবয়বটা তার মুখের মধ্যে রক্তবমি করা শুরু করে। কায়লা চিৎকার দিয়ে উঠলে সাথে সাথে মায়ার ঘুম ভেঙে যায় এবং তৎক্ষণাৎ তার রুমে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখতে পায় কায়লা তার মাথা দেওয়ালে নিজে নিজেই ঠুকরাচ্ছে। কায়লা বারবার জপ করেই যাচ্ছে, তোরা সবাই পাপী, তোরা পাপ করেছিস, তোরা সবাই কুলসিত। বারবারই একই কথা সে জপ করেই যাচ্ছে। এক পর্যায়ে কায়লার হুঁশ ফিরে আসে। মায়া সকালবেলা রান্না করতে করতে এই কথা নিয়ে চিন্তাভাবনা করছে। হঠাৎ সেখানে কায়লা এসে উপস্থিত হয়। তবে তার নজর এবার কিছুটা ভিন্ন।
তাছাড়া মায়া তার হাতের মধ্যে একটা স্পষ্ট দাগ লক্ষ্য করতে পারে। কায়লা সেদিন কলেজ গেলে কিছুটা অন্যমনা। আজ তার মুড ভালো নেই, তবে কেন যে ভাল লাগছে না সে তা নিজেও জানে না। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে তার নজর গিয়ে পড়ল দূরের ওই জায়গাটাতে এবং দেখতে পায় সেই সাদা পরিহিত নানদের ড্রেস পরা মহিলাকে তার দিকে তাকিয়ে থাকতে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে যে সে হ্যালুসিনেট করছে এবং পরবর্তীতে সে ক্লাসে চলে যায়। ফাদার থমাস এসে সবাইকে একটা দুঃসংবাদ জানায়। সে জানায় তোমাদেরই এক ক্লাসমেট গতকাল রাতে আত্মহত্যা করেছে এবং জানা যায় তাদের ক্লাসমেট আর কেউই নয় কায়লার ঘনিষ্ঠ বান্ধবী প্রিন্সিলা। কথাটা শুনতেই কায়লা গভীরভাবে একটা শক পায়, কেননা এটা কিভাবে সম্ভব? এত হাসি খুশি একটা চঞ্চল মেয়ে কিভাবেই বা সুইসাইড করতে পারে? এবং তার সাথে যদি কিছু খারাপ হয়েই থাকতো তাহলে তো সে কায়লাকে জানাতই। কলেজের টিচারদের কিছুটা সন্দেহ, তারা সন্দেহ করছে প্রিন্সিলার হয়তোবা কোনো রিলেশন ছিল অথবা কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়ে সে এমনটা করেছে। তাই কায়লাকে আলাদা রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেননা কায়লাই একমাত্র প্রিন্সিলার ক্লোজ ফ্রেন্ড ছিল। তবে কায়লা কিছুই জানে না। ফাদার থমাস এবং তার সাথে একজন সিস্টার মিলে কায়লাকে বাড়ি অবধি নিয়ে যাচ্ছিল। যাত্রাপথে কায়লা গুনগুনিয়ে গান গেয়েই যাচ্ছে। সিস্টার তাকে থামতে বললে তার কোনো কথাই শুনছে না। হঠাৎ সে অট্ট হাসিতে মেতে পড়ে। বাহিরে একটা কালো কুকুরের দিকে তাকিয়ে সে বিচ্ছিরিভাবে হাসি দিয়েই যাচ্ছে। হঠাৎ এক পর্যায়ে গাড়ির গ্লাসের মধ্যে সে তার মাথা ঢুকরাতে থাকে। তাড়াহুড়ো করে থমাস তাকে সামলাতে চায়। তখনই কায়লা তাকে হিপোক্রিট বলে গালি দিতে থাকে এবং বলতে থাকে তোরা কেউই এই বাচ্চাটাকে আর বাঁচাতে পারবি না। কথাটা বলতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই বিষয়টা নিয়ে থমাস ফাদার রবির সাথে কথা বলে এবং সে ভাবছিল হয়তোবা তার কোনো মানসিক সমস্যা আছে, কিন্তু থমাস তার সাথে এই কথাতে একমত না। সে তাকে জানায় মেয়েটা সাধারণ কোনো ভাষায় কথা বলেনি, সে তার সাথে ল্যাটিন ভাষায় কথা বলেছে। ফাদার রবি অবশেষে কনক্লুশনে আসে যে তোমার ভাষ্যমতে যতটুকু বুঝতে পারলাম মেয়েটাকে হয়তোবা কোনো অশুভ শক্তি ভর করেছে এবং এর থেকে বাঁচতে হলে আমার একজন চেনা জানা মানুষ রয়েছে যে কিনা এইসব বিষয় নিয়ে কাজ করে। সিন শিফট হয়, একজন ফাদার ছোট একটা বাচ্চার ওপর এক্সোরসিজম করছে। বাচ্চাটা পজেসড। অ্যালবার্টের ভেতরে থাকা সেই অবয়বটার সাথে কোনো মতেই সে লড়াই করে পারছে না। ফাদার মাইকেল নিজেকে যথেষ্ট শক্তপোক্তভাবে রাখার চেষ্টা করছে। যখন সেই অবয়ব ফাদার মাইকেলের সাথে পারছিল না তখন সে তার অতীত নিয়ে খোঁটা দিতে শুরু করে এবং তাকে বলতে থাকে তুই কেমন সন্তান রে, তুই তোর মাকে একা করে দিয়েছিলি, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে কাজটা কি ঠিক করেছিলি? সেখানে সে অবয়ব তাকে তাচ্ছিল্য করে কথা বলছিল যাতে করে ফাদার মাইকেলের ভেতরে অনুশোচনার জন্ম নেয়। এর ফলে সেই অবয়ব তার উপর আরো বেশি করে হাবি হতে পারে। এক পর্যায়ে সেই ছোট বাচ্চাটার ভেতরে থাকা অবয়বটা তার মায়ের কণ্ঠ নকল করে তার সাথে কথা বলছিল। ফাদার মাইকেল অনুশোচনায় ভুগতে শুরু করে। যখন তাকে মেরে ফেলতেই যাবে ঠিক সেই মুহূর্তেই ফাদার রেন্দ্রার আগমন ঘটে এবং এক্সোরসিজম কমপ্লিট করে। কাজ শেষে ফাদার মাইকেল তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় সে আর এই কাজের মধ্যে থাকবে না। এই কাজটা তার জন্য নয়, কারণ তার ভেতরে অনেক অনুশোচনা এবং পাপ রয়েছে এবং এই শয়তানরা আমার দুর্বলতার সুযোগ নেয়। হয়তোবা আপনি আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবেন। এটা বলেই ফাদার মাইকেল তার কাছ থেকে বিদায় নেয়। পরবর্তীতে রেন্দ্রা ফাদার রবির সাথে গিয়ে কথা বলে এবং তাকে জানায় মাইকেল এই পেশা ছেড়ে দিয়েছে এবং বর্তমানে তার একজন অ্যাসিস্ট্যান্ট খুবই প্রয়োজন। ফাদার রবির কাছ থেকে জানতে পারে ভ্যাটিকানের প্রিস্টরা একা একাই কাজ করছে, আপনিও তো চাইলে একা একাই কাজ করতে পারেন। বিষয়টার সাথে রেন্দ্রা একমত না, কেননা এখন আর তার হেল্পিং হ্যান্ড না, বরং তার একজন উত্তরাধিকার লাগবে। তবে ফাদার রেন্দ্রা এবার তাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, তার সাকসেসর এমন একজন হতে হবে যার অতীতে গিল্টি ফিল করার মতো কোনো কিছুই নেই। এবং এক পর্যায়ে না চাইতেও ফাদার রবি তাকে বলে দেয় ফাদার থমাসের কথা। তবে সে এতটুকু জানায় যে তার অতীতটা ভালো কাটেনি। এখন সবশেষে পরবর্তীতে ফাদার রবি থমাসের সাথে গিয়ে কথা বলে। থমাস সম্পূর্ণভাবে তাকে না জানিয়ে দেয়। তাকে বলে আমি আপনাকে আগে থেকেই না করে দিয়েছি, এই সেমিস্টারের মধ্যে আমি রিজাইন দেব, এইসব থেকে একেবারে বের হয়ে যেতে চাই। তবে ফাদার রবি কায়লার কথাটা চিন্তা ভাবনা করে দেখতে বলে, কেননা কায়লাও তারই মতো আপন মানুষগুলো অল্প বয়সেই ছেড়ে চলে গিয়েছে। ফাদার রবি তাকে জানিয়ে দেয় আচ্ছা সমস্যা নেই, তোমার রিজাইনেশনের ব্যবস্থা আমি করে দিব, তবে অন্তত ফাদার রেন্দ্রাকে এই কেসটা নিয়ে সাহায্য করো।
কায়লা এক্সাম হলে বসে সেই অবয়বটার ছবি আঁকছে এবং গুনগুন করে গান গাইছে। এক্সাম হলে কথা বলা নিষেধ, তাই ম্যাম তাকে চুপ করতে বললে তার এই কথাটা কোনো মতেই পছন্দ হয়নি। তার দিকে আড়ে আড়ে কতক্ষণ চেয়ে কলমটা দিয়ে সোজা হাত বরাবর কয়েকটা আঘাত করে। এই দেখে আশেপাশের স্টুডেন্টরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কায়লা সেখানে পৈশাচিক হাসি দিতে শুরু করে। ফাদার থমাসকে ডাকা হলে এবারও কায়লা তাকে সেই একই কথা বলছে, তুই একটা হিপোক্রেট। কিছুক্ষণ পর তার অবস্থা খারাপ হতে থাকলে কলেজের ইনফার্মারিতে তাকে নিয়ে যাওয়া হয় এবং তার হাতটাকে ব্যান্ডেজ করা হয়। কায়লা নিজে থেকেই বলতে শুরু করে, আচ্ছা, পৃথিবীতে ভালো মানুষরা এত তাড়াতাড়ি মারা যায় কেন? মারা তো যাওয়া উচিত আমার মতো খারাপ মানুষদের। আমার মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেমন আমার ঘনিষ্ঠ বান্ধবী, সেও তো আমার জন্যই মারা গেল। ওর সাথে আমার প্রবলেমের কথাগুলো শেয়ার করা ঠিক হয়নি। আমি নিজের মৃত্যু কামনা করি, কেননা আমি সম্পূর্ণভাবে পাপে ডুবে গিয়েছি। কায়লা তাকে সম্পূর্ণ ঘটনা বলতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই থমাসকে ফাদার রবি ডাক দেয়। তার আর কোনো কথা শেয়ার করা হলো না। মায়া তার মেয়ের এইসব কীর্তিকলাপের কথা শুনতে পেয়ে তৎক্ষণাৎ কলেজে এসে পৌঁছায়। প্রিন্সিপাল মায়াকে উপদেশ দেয় তার মেয়েকে একটা সাইকিয়াট্রিস্ট দেখাতে। মায়া আর এত বেশি ঝামেলার মধ্যে যেতে চায় না। মায়ার কাছে মনে হয় তার মেয়ের এই অবস্থা হচ্ছে তার ফ্রেন্ড মারা গেছে এবং সে এখনও অবধি শকের মধ্যে রয়েছে। কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তাই কলেজ থেকে তার জন্য কিছুদিন ছুটি চেয়ে নেওয়া হয়, যাতে করে তার এই পরিস্থিতি থেকে সে রিকভার করতে পারে। সেদিন রাতে ড্রাইভ করে থমাস তার বাড়িতে যাচ্ছিল। রেডিওটা আজ ঠিকমতো কাজ করছে না। হঠাৎ চ্যানেল চেঞ্জ হয়ে সেখান থেকে তার মায়ের কণ্ঠ ভেসে আসছে। তার মা তার কাছে প্রাণ ভিক্ষা চাইছে, তাকে বাঁচাতে বলছে। হঠাৎ এক পর্যায়ে তার কানের সামনে সে জোরে চিৎকার দিয়ে বসে। ভয়ে সে একটুর জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। সেদিন কোনো মতে থমাস তার বাড়িতে গিয়ে পৌঁছায়। যেহেতু ফাদার রেন্দ্রাকে কায়লার কেস নিয়ে সাহায্য করতে হবে, এই কারণে সে প্যারানর্মাল ঘটনাগুলো ইনভেস্টিগেট করা শুরু করে, কেননা এইসব সম্বন্ধে তার বেশি একটা ধারণা নেই। এখন পরদিন সকালবেলা থমাস ফাদার রেন্দ্রার সাথে দেখা করতে চায়। ফাদার রেন্দ্রা তাকে জিজ্ঞেস করে, ফাদার রবি তো আমাকে বলেছিল তুমি আসবে না, হঠাৎ করে মত পাল্টালো কেন? থমাসের কথা হচ্ছে সে এত কিছু জানে না, তাকে শুধু এই কেসটাতেই সাহায্য করবে। ফাদার রেন্দ্রা তাকে বলে, তুমি কি জানো আমার আগের অ্যাসিস্ট্যান্ট কেন পালিয়ে গিয়েছিল? কেননা তার ভেতরে অতীত নিয়ে অনুশোচনা ছিল। যখন আমরা কাউকে এক্সোরসিজমের জন্য প্রস্তুতি নিই, সেই অশুভ আত্মারা আমাদের ভেতরকার ইমোশন এবং আমাদের অতীত দেখতে পারে। তাছাড়া আমরা অতীতে যেই সব পাপ করেছিলাম সেগুলোকে ভিত্তি করেই তারা আমাদের আঘাত করে। হয়তোবা শারীরিকভাবে অতটাও আঘাত করতে পারে না, তবে তোমাকে বলে দিই, যদি তুমি হার মেনে যাও তাহলে এতে তোমারও ক্ষতি হবে এবং যে ভুক্তভোগী তারও ক্ষতি হবে। তাই কোনো মতেই হাল ছাড়া যাবে না। ফাদার রেন্দ্রা তাকে এক্সোরসিজম করার জন্য যত সমস্ত জিনিস প্রয়োজন সেগুলো একে একে দেখানো শুরু করে এবং এখান থেকেই থমাস এক্সোরসিজমের সাথে সর্বপ্রথম পরিচয় হয়। ফাদার রেন্দ্রার কথা অনুযায়ী থমাস চার্চে গিয়ে নিজের অতীতের যত পাপ আছে সব স্বীকার করে। অন্যদিকে মায়া কায়লার জন্য চা বানিয়ে নিয়ে আসে। সর্বপ্রথম মায়া তার কাছে ক্ষমা চায়। এর কারণ হচ্ছে অনেকদিন যাবৎ সে কায়লার কোনো খোঁজ নেয়নি। সে কি আদৌ সুস্থ আছে নাকি অসুস্থ আছে তাও জিজ্ঞেস করেনি। কায়লার কাছে প্রকাশ করে যে সে এখনও অবধি ভালো একজন মা হওয়ার চেষ্টা করছে, তবে সে ব্যর্থ। তার এই ব্যর্থতার জন্য সে কায়লার কাছে ক্ষমা চায়। কায়লা তার মায়ের কাছে প্রকাশ করে, আমি আমার বাবার কবরটা দেখতে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসার পর থেকেই প্রিন্সিলা মারা গেল। কোনো কিছুই ঠিক যাচ্ছে না। মায়া তাকে শান্ত করার জন্য জড়িয়ে ধরে, তবে হঠাৎ সে আয়নার মধ্যে লক্ষ্য করলেই দেখতে পায় তার কাঁধে কায়লা নেই, বরং অন্য কেউ। মায়া কায়লার মধ্যে কোনো এক অবয়বের প্রতিচ্ছবি দেখতে পায়। তবে কিছুক্ষণ পরে সবকিছুই ঠিক হয়ে যায়। বিষয়টা নিয়ে মায়া প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। পরদিন সকাল হতে হতেই সে ডেনিসকে কল করছে। কয়েকবার কল করার পরেও তার কলটা পিক করছে না। শেষমেশ বাধ্য হয়ে সে ফাদার থমাসকে কল করে। সময় মতো থমাস, রেন্দ্রা এবং তাদের সাথে একজন সিস্টারকে নিয়ে সেখানে হাজির হয়। শান্তশিষ্টভাবে চুপচাপ অন্যমনা হয়ে বসে আছে কায়লা। ফাদার রেন্দ্রা মায়াকে বাইরে গিয়ে দাঁড়াতে বলে এবং তাকে বাইবেলের কিছু ভার্স পড়তে বলে এবং সেই সাথে শুরু হয় এক্সোরসিজম। কায়লার মাথার ওপর এক ধরনের বিশেষ কাপড় রেখে চান্টিং শুরু করে। তাদের কার্যক্রম কায়লার কাছে বিরক্ত লাগছে। হাতটা সরিয়ে দিয়েই সে বলতে লাগলো, এসব কি করছেন? আমি ঠিক আছি,
এরপর বক্স থেকে এক ধরনের বিশেষ পানি নিয়ে কায়লার কপালে লাগানো হয়। সেই সাথে ঈশ্বরের দোহাই দিয়ে তার ভেতরে থাকা শয়তানটাকে হাজির হতে বলে। এবার কায়লা কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করে। পুরোটা রুম জুড়ে আলো ফ্লিকার হচ্ছে। ঘরের মধ্যে যত হোলি ক্রস ছিল সব উল্টাতে শুরু করে এবং অবশেষে তার ভেতরে থাকা শয়তান হাজির হয়। পজেসড হওয়ার পর সর্বপ্রথম রেন্দ্রার গলা চেপে ধরে। এরপর পাশে থাকা সিস্টারকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। সিস্টার সম্পূর্ণ অজ্ঞান হয়ে গেছে। থমাস মনের মধ্যে সাহস জুগিয়ে কায়লাকে গিয়ে চেপে ধরে। ততক্ষণে রেন্দ্রা সময় পেয়ে যায়। তার মেয়ের আর্তনাদ শুনতে পেয়ে বাহির থেকে মায়া চিৎকার করছে। রেন্দ্রা তাকে বাহিরেই থাকতে বলে। এক পর্যায়ে তার ওপর পানি ছেটানো হলে সে দুর্বল হয়ে পড়ে। থমাস যখন তাকে জোরে শক্ত করে ধরেই রেখেছিল, ঠিক হঠাৎ করে সে দেখতে পায় তার মাকে। বিষয়টা দেখে সে একেবারে হতভম্ব হয়ে যায় এবং ভয়ে সে পিছিয়ে যায়। ভেতরে এরকম ধস্তাধস্তির শব্দ পাওয়াতে মায়া ভেতরে চলে আসে এবং কায়লাকে বাঁচাতে তাদের সাহায্য করে। ফাদার তার মাথার উপর হোলি ক্রস রেখে অনেকক্ষণ যাবৎ বাইবেলের বাণী পড়েই যাচ্ছে। এক পর্যায়ে ঈশ্বরের দোহাই দিয়ে সে তাকে তার নাম জিজ্ঞাসা করে। কায়লার ভেতরে থাকা আত্মাটা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে তার নাম জানিয়ে দেয়। সেই ডিমনটার নাম ছিল দাগাল। ইসলাম ধর্ম হোক অথবা খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মেরই অশুভ আত্মাদের নিজস্ব নাম থাকে এবং এইসব আধ্যাত্মিক চিকিৎসার মধ্যে তাদের নাম জানাটা অনেক জরুরি। তাছাড়া এদেরকে সম্পূর্ণরূপে দমন করা সহজ নয়। এক পর্যায়ে তারা কায়লার ভেতরে সেই অশুভ আত্মাকে দূর করতে সক্ষম হয়। তার ভেতর থেকে সেই শয়তান দূর হওয়ার পরেই সে রক্তবমি করা শুরু করে। এখন থেকে কায়লা সম্পূর্ণ নিরাপদ। এখন আর কোনো সমস্যা নেই। গসপেল অফ ম্যাথিউয়ের নিউ টেস্টামেন্টের চ্যাপ্টার নাম্বার 12 ভার্স 43-45 বলা হয়েছে, অশুভ আত্মা মানুষের থেকে বেরিয়ে গেলে সেই জায়গাটা শূন্যস্থানে পরিণত হয়। অতপর সে এক শুকনো জায়গা খুঁজে পায়। তখন সে বলে, আমি যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম সেখানে আবার ফিরে চাই। অশুভ আত্মা ফিরে এসে যখন ঘরটা খালি, সাফ এবং সুশৃঙ্খল দেখতে পায়, তখন গিয়ে সে নিজের মতো আরও 60টি খারাপ আত্মাকে সঙ্গে নিয়ে আসে এবং সেই ঘরেই বসবাস করতে থাকে। কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাদার রেন্দ্রা থমাসকে ধন্যবাদ জানায়, কেননা সেই নিজের অতীতকে সংযম করে সেই লড়াইটা চালিয়ে গিয়েছে। তাছাড়া ফাদার রেন্দ্রার শরীরটা বেশি একটা ভালো না। অন্যদিকে মায়া ঘরের সমস্ত ঝামেলা শেষে যখন সে তার মেয়ের রুমে গিয়ে পৌঁছায়, সেখানে একটা ডায়েরি খুঁজে পায়। বহুদিন পর সে তার স্বামীর ছবিটা দেখতে পায়। কিছু পেজ উল্টাতেই সে কিছু অদ্ভুত লেখা দেখতে পায়, যেখানে সে লিখে রেখেছে, ডেনিস, তুই মরে গেলেই ভালো। তাছাড়া নানা উদ্ভট রকমের কথা। সেই সাথে তার ব্যাগের মধ্যে একটা পুতুল দেখতে পায়। মায়া এই সব কিছুর পিকচার উঠিয়ে ডেনিসের কাছে সেন্ড করে দেয়। অন্যদিকে থমাস ফাদার রবির সাথে কথা বলছে এবং সেই সাথে তার রিজাইন দেওয়ার সময় চলে এসেছে। ফাদার রবি তাকে অনেকক্ষণ যাবৎ বোঝায় যে, দেখো, ঈশ্বর মানুষকে যে কোনো না যে কোনো একটা উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা রইল তুমি যেন তোমার উদ্দেশ্য খুঁজে পাও। কথাগুলো শুনে থমাস বাড়িতে এসে পৌঁছায়। চার্চের সেই পোশাকটা দেখে তার পুরনো এক স্মৃতির কথা কল্পনায় ভেসে ওঠে। যখন সে চার্চে নতুন চাকরি পায়, থমাসের মায়ের ইচ্ছা এটাই ছিল। তবে থমাস পথভ্রষ্ট হওয়ার কারণে তার মায়ের স্বপ্নটাও পূরণ করতে পারেনি। সেদিন রাতে মায়ের হঠাৎ করে ঘুম ভাঙে। বিছানা থেকে কায়লা নেই। ঘুম থেকে উঠে দেখতে পায় কায়লা জানালার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের কাছে তার আচরণটা অদ্ভুত লাগছে। সে তাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে, তবে কায়লার দৃষ্টিভঙ্গি যেন অন্য কিছু বলছে। কায়লা সকাল সকাল ঘুম থেকে উঠলেই তার হাতের মধ্যে নতুন একটা দাগ লক্ষ্য করতে পারে। সেই সময় উপস্থিত হয় ডেনিস। গতকাল মায়া সেই ডেনিসকে ফটোগুলো পাঠাতেই ডেনিসের সন্দেহ হয়ে যায় যে আসলে কায়লা তার উপর কালো জাদু করেছে। ডেনিস এমনকি কায়লার গায়ের উপরও হাত তোলে। সঠিক মুহূর্তে মায়া চলে আসলে তাদের মাঝে ঝগড়াটা থামায়। এবার কায়লা তার মায়ের কাছে দুইটা অপশন রাখে, হয় সে ডেনিসকে চুজ করবে, না হয় তাকে। তবে ডেনিস তর্কের এক পর্যায়ে কায়লাকে সমস্ত সত্যি ঘটনা বলে দেয় যে আসলে তার বাবার কোনো ঠিক নেই। কায়লা তার কথার কোনো মানেই বুঝতে পারে না। তবে সব তর্ক থামিয়ে মায়া তার মেয়েকেই চুজ করে নেয়। এখন জেদের বশে এসে যখন সে কায়লাকে আঘাত করতেই যাবে, সেই মুহূর্তেই কায়লা তাকে শক দিয়ে দূরে ফেলে দেয় এবং ডেনিস সেখান থেকে চলে যায়। এই ঘটনাটা মায়াকে অনেক ভাবায়। তাই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য সে ফাদার রবির কাছে গিয়ে পৌঁছায় এবং তার সাথে সম্পূর্ণ ঘটনা শেয়ার করে। সে তার অতীত নিয়ে অনেক রিগ্রেট ফিল করে। ঘটনা হচ্ছে, যখন মায়া হাই স্কুলে ছিল তখন এক সম্পর্কের মধ্যে সে আবদ্ধ ছিল।
এবং অলরেডি সে 6 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এই ঘটনা জানতে পেরে মায়ার বাবা মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। এরপর তার পরিচয় হয় তার স্বামীর সাথে। এর পরবর্তীতে তাদের দুজনের বিয়ে হয় এবং সেখান থেকেই মায়ার হাজব্যান্ড কায়লাকে পেলে পুষে বড় করে। ফাদার রেন্দ্রা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে বাড়িতে কায়লা একা। তবে এবার আবারও সে আগের মতো দেখা যায়। ঘরের সম্পূর্ণ হোলি ক্রস উল্টে যাচ্ছে। ফাদার রেন্দ্রা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। থমাস তাকে কল করে, তবে নেটওয়ার্ক ইস্যুর কারণে কথা ঠিকমতো হয়নি। গাড়ি চালাতে চালাতে হঠাৎ রোডের মাঝে কায়লাকে সে দেখতে পায়। মাথায় নানা চিন্তা, এত রাতে কায়লা এখানে কেন? গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ করে সে আনকনশিয়াস হয়ে নিচে পড়ে যায়। রেন্দ্রা তাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। অনেকক্ষণ যাবৎ গাড়িটা স্টার্ট করতে চাচ্ছে, তবে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তার পেছনে দেখা যায় কায়লাকে। ফাদার রেন্দ্রা হঠাৎ করে পেছনে তাকালে সেখানে দেখতে পায় কেউ নেই। সামনে ফিরতেই কায়লাকে সে আবারও আগের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। একটু পর সেখানেও সে আর নেই। বুঝে গেছে যে সে তার ফাঁদে পা দিয়ে ফেলেছে। তাই তাড়াহুড়ো করে এক্সোরসিজম করার জন্য যে বক্স রয়েছে সেখান থেকে একটা জিনিস নিতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে তার গলা চেপে ধরে। এই ঘটনার পরে কায়লা তার বাড়িতে ফিরে আসে। সে অনেক ভয়ের মধ্যে আছে। পাগলের মতো বেসিনে হাত ধুয়েই যাচ্ছে। তার হাতে লেগে আছে রক্ত, তবে সেই রক্ত কিছুতেই মুছছে না। বারবার সে বলেই যাচ্ছে, ফাদার আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি। বিড়বিড় করে এই একই কথা সে বারবার বলছে, তবে বাস্তবে তার হাতে কিছুই নেই। হঠাৎ করে তার কথা আবার চেঞ্জ হয়ে যায়। সে বারবার মায়াকে মরতে বলছে। একটা জায়গায় গিয়ে সে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। পেছনে ঘুরেই মায়ের দিকে আতঙ্কের চাহনি নিয়ে বিচ্ছিরি এক হাসি দিয়ে বসে এবং সেই মুহূর্তেই দেখা যায় ফাদার রেন্দ্রা হসপিটালে ভর্তি রয়েছে। তার তেমন গুরুতর কোনো সমস্যা হয়নি। থমাস এবং রবি এসেছে তার সাথে দেখা করতে। ফাদার রেন্দ্রা তাদের দুজনকে জানায় এটা লেজিয়নের কেস। এর মানে দাঁড়ায় তারা একজন নয় বরং 7 জন। এভাবে চলতে থাকলে মেয়েটাকে আর বেশিক্ষণ যাবৎ বাঁচানো যাবে না এবং সেই সাথে সে অন্য মানুষদের ক্ষতিও করবে। তবে এখন এই অবস্থায় ফাদার রেন্দ্রা কোনো সাহায্যই করতে পারবে না। এখন সবকিছুর পরিপ্রেক্ষিতেই থমাসের এই দায়িত্বটা কাঁধে নিতেই হবে এবং সে এই দায়িত্বটা অ্যাকসেপ্টও করে। এই কাজটা সে করতো না, তবে কায়লার কথা চিন্তা ভাবনা করেই সেই কাজে সম্মতি দেয় এবং থমাস প্রস্তুতি নেওয়ার জন্য ফাদার রেন্দ্রার থেকে এক্সোরসিজমের যেই সুটকেসটা রয়েছে সেটা নিয়ে চলে যায় এবং প্রস্তুত হতে থাকে কায়লার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। কায়লা তার মাকে মেঝেতে শুইয়ে রেখেছে, চারিপাশটাতে মোমবাতি জ্বালানো। পাশ থেকে ছুরিটা নিয়ে সে তার মায়ের হাতের মধ্যে আঘাত করে এবং শুরু হয় কায়লার সাথে মায়ার ধস্তাধস্তি। এক পর্যায়ে তার কাছ থেকে কোনো মতে বেঁচে গিয়ে অন্য রুমে গিয়ে দরজাটা আটকে দেয়। তবে এখান থেকেও সে রেহাই পায়নি। কায়লা রুমের দরজা খুলে প্রবেশ করলে দেখতে পায় সেখানে কেউ নেই। খাটের নিচটাতেও ভালো মতো চেক করে, তবে সে আলমারির ভেতর লুকিয়ে আছে। কায়লার ভেতরে থাকা অবয়ব তা বুঝতে পেরে খিটখিট করে হাসছে এবং বাহির থেকেই তার উপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে। সেই মুহূর্তে থমাস সেখানে এসে পৌঁছায়। কোনো মতে তার সাথে ধস্তাধস্তি করে তার হাত থেকে ছুরিটা দূরে ফেলে দেয় এবং সুযোগ পেয়েই সে হোলি ওয়াটারটা তার হাতে নেয় তার উপর ছিটিয়ে দেওয়ার জন্য। তবে সেই সময়টুকুও সে পায়নি। কায়লা আস্তে আস্তে বারান্দায় গিয়ে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ তারা দুজন গিয়ে নিচে পৌঁছায় এবং সেখানে এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হয়। পানির মধ্য থেকে কায়লা উপরে ভেসে ওঠে এবং তাদের দিকে তাকিয়ে সে হাসতে থাকে। থমাস তার উপর একের পর এক মন্ত্রোচ্চারণ করেই যাচ্ছে, তবে কোনো কাজ হচ্ছে না। যখন তার উপর হোলি ওয়াটার ছেটানো হয় তখন সে যন্ত্রণা অনুভব করছিল। এক পর্যায়ে ভেতরে থাকা সেই শয়তানটা তার মায়ের রূপ আবারও ধারণ করে এবং তার কাছে আকুতি মিনতি করতে থাকে যেন সে তাকে বাঁচায়। থমাসও তার কথার জালে ফেসে যায়। অন্যদিকে ফাদার রেন্দ্রা ঘুম থেকে জাগ্রত হলে উঠেই সে থমাস এবং কায়লার জন্য প্রার্থনা করতে থাকে যেন থমাস তার কাজে সফল হয়। কায়লার ভেতরে থাকা সেই অবয়ব মায়ের কাছে গিয়ে পৌঁছায়। মায়া তার কাছে অনুরোধ করতে থাকে যেন সে তার মেয়েকে ছেড়ে দেয়। তার মেয়ে অবুঝ, তবে সেই অবয়ব তার সামনে দুটো প্রস্তাব রাখে। যদি সে নিজের জীবন তার কাছে উৎসর্গ করতে পারে তাহলেই তার মেয়েকে সে মুক্তি দিবে, না হয় তার মেয়েকে সে নিয়ে যাবে।
এই কথা শোনার পর অনেক চিন্তা ভাবনা করে সে রাজি হয় সে নিজেই তার মেয়ের জন্য তার জীবন দিয়ে দেবে। থমাস মাটিতে পড়ে এতক্ষণ যাবৎ অক্ষম হয়েছিল। তখনই তার চোখে ভাসতে থাকে তার মায়ের কাছে দেওয়া ওয়াদার কথা, যে আসলে সে একজন ভালো প্রিস্ট হবে এবং সেই সাথে তার বোনও চাইতো সে যেন সবসময় সুখী থাকুক। এবং কায়লাও তো তার নিজেরই ছোট বোনের মতো। মনের ভেতরে যত সব ভয়, আশঙ্কা এবং অনুশোচনা বোধ দূর করে দিয়ে সে শেষবারের মতো একটা বাক্য বলে, ঈশ্বর আমার সাথে আছে, ঈশ্বর আমাকে সাহায্য করুন। সেই সাথে হঠাৎ করে কায়লার দেহে সে নিজে ফিরে আসে এবং সে দেখছে তার মা তারই সামনে সুইসাইড করতে যাচ্ছে। সেই মুহূর্তে সে তার মাকে থামিয়ে নেয় এবং তাকে বলে সুইসাইড করতে না। হোলি ক্রস কায়লার মাথায় রেখে সে চান্টিং শুরু করে। চোখ বন্ধ করে এক নাগাড়ে এবার বাইবেলের বাণী পড়েই যাচ্ছে এবং শেষমেশ তার নাম জিজ্ঞাসা করে। ভেতরে থাকা সেই অবয়ব এই সমস্ত টর্চার সহ্য করতে না পেরে সে তার নাম প্রকাশ করে। তার নাম হচ্ছে জাবাবেল এবং তার নাম নিয়েই যিশুর কাছে প্রার্থনা করে তার দেহ যেন সে ত্যাগ করে। ঠিক এক পর্যায়ে তার শরীর থেকে সমস্ত অশুভ আত্মারা চলে যায় এবং সেখানেই তার রক্তবমি শুরু হয়। এই ঘটনার পরবর্তীতে কায়লা সুস্থ সবলভাবে জীবনযাপন করতে থাকে এবং থমাস ফুল নিয়ে চলে যায় ফাদার রেন্দ্রার সাথে দেখা করতে। তবে এবার ফাদার রেন্দ্রাকে জানায় সে তার মন পরিবর্তন করে ফেলেছে, সে তার মায়ের ইচ্ছাটাই পূরণ করবে এবং সেই সাথেই সে এক্সরসিস্ট হবে, যে কিনা ফাদার রেন্দ্রার লেগেসি বহন করবে। এবং এখানেই শেষ হয় 2024 সালের ইন্দোনেশিয়ান হরর মুভি ডমিনিয়ন অফ ডার্কনেস। আশা করি মুভির ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না এই মুভির সবচেয়ে ভয়ানক দৃশ্য কোনটা ছিল। সেই সাথেই আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।